পরিবেশে আলোচনা দেবার কোনো ইচ্ছে বা মন আমার নেই, চলে গেছে। আর যেটা গল্প বলি বলে একটা প্রণবেন্দু দাশগুপ্ত যেটা কবিতা, প্রণবেন্দু দাশগুপ্তর কোনো বই আপনার পাওয়া যায়, দীর্ঘদিন পাওয়া যায়। শেষ করে কোন বই দীর্ঘদিন পাওয়া যায় না, সপ্তর্ষি দুখণ্ডে সমগ্র বার করেছে, সেইটা পাওয়া যায়। কিন্তু আমার প্রশ্ন জাগে বা বিস্ময় জাগে যে আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি প্রণবেন্দু দাশগুপ্তর কবিতা কতজন পড়েছে। আমি তরুণ প্রজন্মের কাছে যখন প্রশ্ন রাখি, তবে আমি তোকে বলছি না বা আমাদের জেনারেশনকে বলছি না, আমি একদম যারা 2000 সালের পরে লিখতে এসছে তাদের অনেকের সঙ্গে, মানে কেউ যদি পড়ে থাকে আমি বলবো সেটা সেটা ভালো তো বটেই, কিন্তু সেটা ব্যতিক্রম। বেশিরভাগই যারা প্রণবেন্দু দাশগুপ্তর কথা বা নাম অবশ্যই জানে, কিছু কিছু জানেন, একটা দুটো কবিতা হয়তো তারা পড়েছে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা বলে যে তারা সার্বিকভাবে প্রণবেন্দু দাশগুপ্ত সম্পর্কে কোনো সম্ভব ধারণা নেই। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াতেন তুলনামূলক সাহিত্য বিভাগে। কেউ জানেন যে তিনি অলিন্দ বলে একটা পত্রিকা করতেন, তার বেশি খুব একটা জানেন। তো শাসকরা বা যারা এই আত্মামীরা করেছে অনুষ্ঠান, তারা প্রণবেন্দু দাশগুপ্তকে নামে একটি স্মারক বক্তৃতার ব্যবস্থা করাতে এটা খুবই ভালো কাজ হয়েছে। প্রণবেন্দু দাকে স্মরণ করে প্রণবেন্দু দাশগুপ্ত যে সময় লিখতে এসছেন, সেই সময় প্রবল ভাবে, মানে পাঁচের দশকের আরো প্রবল যারা কবি ওর বন্ধু স্থানীয়, তাদের পাশে উনি খুব স্তীমিত। কারা লিখছেন ওর পাশে শক্তি লিখছেন, সুনীলদা লিখছেন, শঙ্করবাবু লিখছেন, বিনয় মজুমদার লিখছেন, আর উৎপল কুমার বসু লিখছেন। সেখানে প্রণবেন্দু অলকরঞ্জন রয়েছেন, সেখানে প্রণবেন্দু খুব আমি বলবো স্তীমিতই বলবো, খুব একটা ছায়া ছায়া, মানে পাহাড়ি ঝর্ণা যেটা প্রবল ভাবে বয়, তার পাশে অনেক সময় ক্ষীণ ঝোড়া বয়ে যায়, যেটা সেই ঝর্ণার উচ্ছলতা হয়তো থাকে না, কিন্তু এই ঝোড়ারও একটা সৌন্দর্য থাকে। প্রণবেন্দু দাশগুপ্ত কবিতা সেইটাই। কৃত্তিবাসের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা বেশিরভাগই তারা প্রত্যেকেই বেশিরভাগ তারা নিজেরা পত্রিকা করতেন। যেমন শক্তি চ্যাটার্জি চট্টোপাধ্যায় একটা পত্রিকা করতেন, তারাপদ রায় কয়েকজন বলে পত্রিকা করতেন, অলিন্দ করতেন, প্রণবেন্দু দাশগুপ্ত, সমরেন্দ্র সেনগুপ্ত বিভাগ করতেন। সকলেই নিজেদের পত্রিকা ছিল এবং সকলেই এক সংখ্যা বাদে সকলেই নিজেদের পত্রিকা ছিল, সকলেই কৃত্তিবাসের ছিলেন। তো আমি অলিন্দে, আমি ওনাকে চিনি আমার ছোটবেলা থেকেই পারিবারিক সূত্র ধরে, কিন্তু আমি কখনো পারিবারিক সূত্র ধরে কারোর কাছে কবিতা নিয়ে পৌঁছইনি। যখন কবিতা লিখতে শুরু করেছি তো আমি ডাকে পাঠাতাম, তো ওনাকে আমি ডাকে পাঠিয়েছিলাম অলিন্দে। একটা খুব সুন্দর চিঠি পোস্টকার্ডে উনি লিখে পাঠালেন, তোমার কবিতাটি ভালো লেগেছে, কিন্তু ততটা ভালো লাগেনি যাতে অলিন্দে প্রকাশ করা যায়, তুমি আবার কবিতা পাঠাও। তো আমি খুব সেই বয়সে অভিমান বসে আর কখনো কবিতা টবিতা পাঠাইনি। আমার একটা ভেতরে একটা রাগ অভিমান ছিল। তো এটা একদম কবিতা লেখার শুরুর দিকের কথা বললাম। তারও কিছু বছর পরে যখন
প্রণবেন্দু দার সঙ্গে আমার এক জায়গায় আলাপ হলো, আবার নতুন করে কোন একটা সভা। তো তিনি আমাকে একদিন ওনার বাড়িতে যেতে বললেন। তো আমি এবং অনেক রুদ্র আমরা দুজনে সব জায়গায় একই সাথে ঘুরতাম সেই সময়। আমরা দুজনে যাওয়ার আগে প্রচুর মদ্যপান করতাম। একটা ক্লাব ছিল ওনার, তো আমরা দুজনকে খুব ওইসব কথাগুলো বলবো টলবো আর কি। মদ্যপান করে আমরা যাদবপুরের বাড়িতে গিয়ে হাজির হলাম। কিন্তু উনি এত স্নেহপ্রবণ হয়ে আমাদের গ্রহণ করলেন এবং কবিতা নিয়ে এত গভীর এবং খুব গুলো কথাবার্তা বললেন যে আমাদের কোন রকম রাগ অভিমান যেগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো চলে গেল। এবং আমার তারপরেই আমি তখনও রবীন্দ্র দাশ কবিতা আমি তোমাকে পড়িনি, আমি এটা বলছি 90-91 সালের ঘটনা। তারপরে আমার আগ্রহ জন্মালো রবীন্দ্র দাশ কবিতা পড়া। তো কবিতা পড়তে গিয়ে এবং অলিন্দ পত্রিকা আমার বাড়িতে আসতেন, পড়তাম। তো অলিন্দে আমি আর কখনো লিখিনি, যদিও উনি আমাকে পরে বলেছেন যে তুমি লেখা দাও না কেন, লেখা দাও না কেন। যাই হোক, সেটা এটা ব্যক্তিগত অভিমান মান অভিমানের জায়গা থেকে বলিনি। কিন্তু এই যে 50-এ আমি সপ্তর্ষি বই দুটো বার করার পরে ওটা কাব্য সংগ্রহ আমি পড়তে গিয়ে, বিশেষত আমার হাতে এই কাব্য সংগ্রহ দুটো আসে ঠিক লকডাউনের আগে 2020 সালে। এবং লকডাউনের বাড়িতে বসে আমি প্রায় দুটো খণ্ডই প্রায় মুখস্থ করার মতো করে, মানে অন্তত 10-12 বার তারও বেশিও পড়েছি আমি। যখনই সময় পেতাম বই খুলে কোনো না কোনো কবিতা পড়তাম। এবং আমার মনে হয়েছে 50-এর সামগ্রিক ভাবে স্বীকারোক্তিমূলক আত্মোন্মোচনের কবিতার পাশাপাশি একটা লোক সে খুব নিচু স্বরে কথা বলছে এবং সেই কথাগুলো বলছে যে কথাগুলো আমরা বলতে চাই। আমরা খুব নিঃসঙ্গ সময়, খুব বিষণ্ণ সময় আমরা খুব কাছের কাউকে বলতে চাই, খুব নির্ভরযোগ্য কাউকে বলতে চাই, কিন্তু বলতে পারি না। আমরা আমাদের মতো করে বা লোকের কি ভালো লাগবে ভেবে আমরা বলি, যেগুলো কবিতা হয়ে আসে। এই লোকটা সেটা করেন। এই লোকটা নিচু স্বরে নিজের কথাগুলো নিজের মতো করে বলে গেছে। একটা ইংরেজি উদাহরণ এই প্রসঙ্গে, মানে উনি নিজে ওনার সম্বন্ধে লিখতে গিয়ে উনি বলেছেন যে একই সঙ্গে বিচ্ছিন্নতা বোধ আর তাকে এড়িয়ে যাবার চেষ্টা, এই দুই বৃত্তের টানাপোড়েনে তার বেশিরভাগ কবিতা তৈরি হয়েছে। উনি বিশ্বাস করতেন, if you want to touch people's heart, you must read softly. এই কাজটাই উনি ওনার কবিতায় খুব ধীর স্থির ভাবে একাকী নির্জনতার মধ্যে বলেছেন। আমি দু একটা কবিতা বলি না, সম্পর্ক। এই কবিতাটা মন দিয়ে শুনলেই বোঝা যাবে যে ওনার উনি কি কথাগুলো বলতে চান। এই সব কথাগুলোই আমাদেরও জীবনের কথা হয়ে ওঠে কখনো কখনো। সম্পর্ক। এখন কোথাও যেতে ইচ্ছে করে না, শুধু ঘৃণা, অপমান, ঈর্ষা, অবহেলা, তার কাছে যাব। 15 বছর আগে যে বন্ধুটি রেস্তোরাঁয় প্রাণ ঢেলে দিত, সে এখন উপন্যাস লেখা ছাড়া কিছুই ভাবে না। সবাই বিখ্যাত, ব্যস্ত, সবাই কাজের জন্য পিঁপড়ে হয়ে আছে। এখন কোথাও যেতে ইচ্ছে করে না। কিন্তু যেই বাসের দোতলা থেকে দেখি ঝলমলে পোশাক পরে তরুণ তরুণী হেঁটে যায়, শুধু হাসি, হই হই, চোখে চোখে বিদ্যুৎ ঘরানো আলোড়ন, যেন দুই পাহাড়ের মধ্যে চঞ্চল নদীর জল দৌড়ে চলে যায়, তখন রাস্তায় নেমে বলতে সাধ হয়, তোমাদের কাউকে চিনি না, তবু তোমাদের দূর থেকে ভালোবাসি,
আমাকে কি সঙ্গে নিয়ে যাবে? সবসময় মানুষের কাছে পৌঁছতে চেয়েছে, কিন্তু অনেক রকম তার প্রতিবন্ধকতা ছিল, ভিতরের প্রতিবন্ধকতা ছিল তার। বিবাহিত জীবনে অনেক সমস্যা ছিল, ভেঙে ভাঙাচোরা একটা সংসার নিয়ে থাকতে চেয়েছিলেন, থাকতে পারেননি, কিন্তু উনি শেষ পর্যন্ত মানুষের কাছে একটা সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন, এবং সেটা যখন পারেননি সেই জিনিসটাই তিনি কবিতার মধ্যে দিয়ে করেছেন। ঘুরে দাঁড়াও, সরতে 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 তুমি আর কোথায় সরবে, এবার ঘুরে দাঁড়াও। ছোট্ট একটা টুক করে বাইরেটা পাল্টে দাও। সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাক বনে বনান্তরে, কাদা ভর্তি রাস্তা উঠে করুক ছায়া পথের কাছাকাছি, গাছগুলো নদীর জলে স্নান করে আসুক, সারা রা রা করে জেগে উঠুক উপান্তের শহরতলি। তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। এখন হাত বাড়াও, করো, যেখানে আছে সেখান থেকেই সবকিছু টেনে আনো, নইলে সরতে সরতে তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে। এখন ঘুরে দাঁড়াও। আর একটা কবিতা করি। সাম্প্রতিক, কে এখন কাকে ডাকছে, দূর থেকে শব্দ ভেসে আসে। মানুষ কি মানুষের জন্য আজ সমব্যথাতুর? এরোপ্লেন উড়ে যায় দেশ থেকে সুদূর প্রবাসে, দিক বদলের হাওয়া ক্ষেতের ভেতর থেকে চলে আসে কাছে। চলেছে সবাই, তবু কারো হাতে মালা নেই কেন? শৈশব, তোমার সব গাছপালা এখন নিহিত এখানে। এক শূন্য মিশে যায় আর এক শূন্যের হাহাকারে, কি এখন কার কাছে প্রতিধ্বনি ফিরে আসে অনেক। একটা মানে প্রবল জনপ্রিয় কবিদের পাশাপাশি একটা লোক যে কবিতা লিখেছে, কবিতাই লিখেছে, এবং একটা স্বতন্ত্র নিজের ভাষা তৈরি করে দিয়ে গেছে, যেটা আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত বহু পরিচিত নয়। আমার নিজের মনে হয়েছে প্রণবেন্দু খুব নিবিষ্ট ভাবে পড়তে পড়তে যে প্রণবেন্দু স্বতন্ত্র ভাবে চর্চা হওয়া